ভোট এসে গিয়েছে। বিধানসভার যে ৭৪ জন বিধায়ককে বদলে তৃণমূল নেতৃত্ব যে নতুনদের প্রার্থীপদ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম দেগঙ্গার আনিসুর রহমান, যাকে বিদেশ বলেই সাধারণ মানুষ চেনেন। ভোটে দাঁড়িয়ে তার লক্ষ্য একটাই, সাম্প্রতিককালে সব নজির ভেঙে রেকর্ড মার্জিনে জয়ী হওয়া। এখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি নয়, আইএসএফ। বয়সে তরুণ, এলাকায় জনপ্রিয় তৃণমূল প্রার্থী বিদেশ কোন সমীকরণের ভিত্তিতে বাজিমাত করতে চান আর জিতে মানুষের জন্য কি করতে চান তা উঠে এসেছে সময় কলকাতার সঙ্গে একান্ত আলাপচারিতায়। 2024 সালের লোকসভা ভোট বলা হয় যে কাকলি ভোট হচ্ছে, জয়ের কারিগর হচ্ছে বিজেপি। 60,000 ভোটের লিড খালি এই দেগঙ্গা থেকে। কাকলিদের মূল কারিগর সেই জায়গায় দাঁড়িয়ে এবারে বিধানসভা ভোটে আমি প্রথমেই আপনাদের সকলকে বা আপনাদের সংবাদ মাধ্যমকে আমি আমার অন্তর থেকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। যারা ভিউয়ার্স যারা দেখছেন বা দেখবেন তাদের সকলকে আমার অন্তর থেকে নমস্কার, সালাম। লোকসভা নির্বাচনে যেটা দাদা আপনি বললেন সেটা 60 নয়, 69,000 ভোটে আমাদের দেগঙ্গা বিধানসভা থেকে লিড হয়েছে। আমি যে ব্লকের সভাপতি দেগঙ্গা 1, এখান থেকে আমরা 51,000 ভোটের লিড দিয়েছিলাম। 51,000 ভোটে। বাকিটা বারাসাত ব্লক 1-এর দুটো জিবি, কোটরা আর কদমগাছি, এই দুটো জিবি থেকে লিড হয়েছিল। দেগঙ্গার মাটিতে বিশেষ করে ব্লক 1-এ এটা সব থেকে ঐতিহাসিক লিড ছিল। বিধানসভাতে আমরা লিড পেয়েছিলাম আমাদের এই 9টা অঞ্চল থেকে 14,000। সেই 14,000কে আমরা বাড়িয়ে আইএসএফ এর নিরিখে 42,000-এ নিয়ে গেছিলাম লিড, বিজেপির নিরিখে 52,000, 51,700 সামথিং। আর এ কারিগর যেটা আমাকে বলছেন, এই কারিগর আমি না, এ কারিগর তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমস্ত বুথ স্তরের যারা সেনা, তারাই এই কাজ করেছে। তাই যদি হয় তাহলে গরিমা মণ্ডল, যিনি গতবারে আমার যদি ভুল না হয় সংখ্যার হিসাবে ভুল হয়তো হতে পারে, 33,000 হয়তো মার্জিন। একদমই তাই, 32,000 সামথিং। মার্জিন। সব্যসাচী দত্ত বারাসাতে প্রচার করতে বেরোচ্ছেন, বলছেন বিদেশ সেখানে রেকর্ড মার্জিনে প্রথম প্রথম দিন প্র্যাকটিস করে দিচ্ছে। এটার পিছনে এক তথ্য খুব পরিষ্কার এবং খুব সহজ। দেগঙ্গাতে আমরা 365 দিন মানুষের আপদে বিপদে প্রয়োজনে থাকি। থ্রু আউট দ্য ইয়ার যেখানে যা দরকার, আপনি কোনো ব্লক পাবেন না যে ব্লকে এক কলে অ্যাম্বুলেন্স আছে। ফ্রি অফ কস্ট, কিন্তু সরকারিভাবে নয়, পার্টির তরফ থেকে দেওয়া। মানুষ ফোন করবে, তার বাড়ির দুয়ারে অ্যাম্বুলেন্স চলে যাবে, ড্রাইভারের জন্য 100 টাকা দিতে হয় না, তেল তো দূরে থাক। আপনি পাবেন না কোথাও যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে টানা 3.5 মাস আমি আমার টিম নিয়ে রাস্তায় পড়ে আছি। মানুষের রৌদ্রে দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে ছাউনি আমরা করেছি। এসআইআর এ যখন হতাশগ্রস্ত হচ্ছে, পিপাসু, তখন তাদের মুখে জল আমরা তুলে দিয়েছি। এটাই তো ব্যাপার, সেখানটায় বিদেশ ফ্যাক্টর কাজ করছে না। আমরা সবাই মিলে করেছি। আমি একা নয়, আমার শক্তি তো আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈন্য। আমি শক্তি কোথা থেকে পাই? আমি তো শক্তি পাই আমার দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের সৈন্যদের থেকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত, আপনার কলেজ রয়েছে, আপনার বিভিন্ন একাডেমি রয়েছে, তো এই জায়গাগুলো কতটা আপনাকে মানে সাহায্য দিচ্ছে, মানে সমাজের বিভিন্ন মানে বেসিক্যালি সমাজের জন্য যে আমি দায়বদ্ধ, কাজ করতে দায়বদ্ধ, এই উপলব্ধি কিন্তু আজকে নতুন না। এটা পেয়েছি আমার বাবা থেকে। বাবা এই এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তিনি 2017-তে গত হয়েছেন। মানুষ তাকে দানবীর বলে মানত, তার নামের সঙ্গে দানবীর বলতো। তাকে খুব কাছ থেকে দেখেছি কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। আর আজকে তো আমাদের সঙ্গে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে, আমাদের কাজ করার জন্য আরো সেটা অনেকটা সহযোগিতা করে, আরো পরিধিটা বেশি পাই। তো এই পরিবার, আমার এই পরিবার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। রাজনীতি ওটা পরবর্তী বিষয়। পর্দার আড়ালেও অনেক কাজ করি, যেটা আপনাদের এই ক্যামেরায় আমি সামনে আনতে চাইছি না, প্রকাশ করতে চাইছি না। তো মানুষের জন্য কাজ করাটা বাবার কাছ থেকে শেখা।
পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ চলা, সেটা আমাদেরকে আরো গতি দিয়েছে, আরো গতিশীল করেছে। এই সব আমার মিলিয়ে একটা জিনিস কাজটা জানার হবে। কথা, কন্টেস্ট করছে হয়তো বিজেপি আছে, আইএসএফ আছে, কিন্তু বিজেপি প্রথম থেকে 7টার মধ্যে দুটো কেন্দ্রকে প্রথমেই মানে লড়াইয়ের ক্ষেত্রে প্রার্থীরা কিছুটা পিছপা হয়ে থাকছে। ধরুন একটা হচ্ছে দক্ষিণবঙ্গ আর একটা হচ্ছে বিদেশ। এটার পিছনে মানে ইয়েটা কি আছে, ইউএসপি কি আছে? এর পিছনে ইউএসপি কিছু না, আমি বিজেপি একদম আমি আপনাকে খুব পরিষ্কার আমি করে বলি, আইএসএফের কথায় পরে আসছি। এখানে যারা আমার সনাতনী ভাই বোনেরা আছে, হিন্দু কমিউনিটির মানুষ আছে, প্রচুর বেড়া চাপা থেকে তো প্রচুর। তারা আমাকে সন্তানের মতো ভালোবাসে। আমার ছোটবেলা থেকে গড়ে বেড়ে ওঠাটা একটা হিন্দু পরিসরে, আমার স্কুল কলেজ বা আমার বন্ধু বান্ধব হিন্দু পরিসরে। তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করে, দুহাত ভরে আমায় ভালোবাসে। এটা বিজেপি অটোমেটিক্যালি বা আমাদের এই যে এখানকার যিনি প্রার্থী তিনি জানেন যে এখানে বিজেপির কোনো জায়গা নেই, দাঁত ফোটানো। কোনো কোনো জায়গা নেই। আর দ্বিতীয়ত সাম্প্রদায়িকতা দেগঙ্গার তার ঊর্ধ্বে চলে গেছে। দেগঙ্গা সাম্প্রদায়িকতার জায়গা নেই, সৌহার্দ্য নিয়েই চলাটাই হচ্ছে এদের পথ আপনার চলা। একটা খুব নেই বিজেপির উপরে চ্যালেঞ্জ নেই, বিজেপি দিতে হবে, আপনাকে ট্রেন করা হয়েছে একটা সময়, আপনাদের আপনার নামে কেস দেওয়া হয়েছে, আপনি এটাকে অন্যভাবে নিচ্ছেন না চ্যালেঞ্জ হিসাবে না, প্রমাণ করার? প্রমাণ করার বলতে দেখুন, আমি আপনাদের এই সংবাদ মাধ্যমে পরিষ্কার বলি, আইনি আদালত তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছে যে ইডি সিবিআই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তোতা পাখি, খাঁচা বন্দি তোতা পাখি। এই কেসে কোর্ট এজেন্সি বিজেপির যোগ্য জবাব দিয়েছে। তাহলে আইনি আদালতের কাজ শেষ, এবার জনতার আদালতে বাকি রায়টাও আগামী 4ই মে দেগঙ্গার মানুষ তার যোগ্য রায় দিয়ে বুঝিয়ে দেবে যে অন্যায়কে দেগঙ্গার মানুষ বিজেপির উপর আপনার তো খুব থাকা স্বাভাবিক। আপনি যেখানে যেটা পিছিয়ে থাকা দেগঙ্গার যে সবচেয়ে খারাপ দিক বলা হয় যে শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা, আপনি সেখানে একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছেন। তো সেই জায়গাটাকে আপনার নিজের বিএড কলেজ তৈরি করবেন, তো সেখানে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে না যে বিজেপিকে কিছু জবাব দেওয়ার আছে? না না না, গণতান্ত্রিক উপায় সরকার, কোনো জবাব দেওয়ার কিচ্ছু নেই। কেন জবাব দেবো? বিজেপির তো মাটিতে কিছু নেই, কাকে জবাব দেব? দেগঙ্গার মাটিতে কিছু নেই। দেগঙ্গায় হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক হয়ে দুহাত ভরে আশীর্বাদ করেছে। কিছু সেন্ট্রালি যারা আছে, বিজেপির যারা আছে, তারা চক্রান্ত করছে, তারা তাদের এজেন্সিগুলোকে তাদের বি টিম হিসেবে কাজ করাচ্ছে, আলাদা বিষয়। কিন্তু এখানকার আমার সনাতনী ভাই বোনেরা তারা তো দুহাত দিয়ে আশীর্বাদ করছে। কার কাছে বদলা নেবো? কিসের বদলা নেবো? আপনি এজেন্সি থেকে বেরিয়ে আসুন। আমি আরেকটু বৃহত্তর পরিসর চলে যাই, এই যে ইলেকশন কমিশন, আপনার এখানে বলা হচ্ছে 1000 খানেকের কাছাকাছি ডিলিটেড, 858 36,000 হয়ে গেছে আপনার এখানে Adjudication। আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই জায়গা থেকে আপনার মনে হচ্ছে না যে আপনার বিরুদ্ধে বারবার কনস্পিরেসি চলছে কোথাও থেকে, বিদেশকে যাতে ক্ষীণবল করা যায়? দেখুন, এরা যত চক্রান্ত করবে আর যত বেশি বেশি করে মানুষকে রাস্তায় দাঁড় করাবে, মানুষকে হেনস্থা করবে, মানুষকে পেরেশানিতে ফেলবে, মানুষ তত বদ্ধপরিকর হবে, মানুষ তত সংঘবদ্ধ হবে এদেরকে যোগ্য জবাব দেওয়া। মানুষ আজকে বলছে যারা আমাদের লাইনে দাঁড় করিয়েছে এই নির্বাচনে, তাদেরকে নির্বাচনী লাইন থেকে বার করে দেবো। প্রতি মুহূর্তে যারা আমাদেরকে হেনস্থা করছে, আজকে প্রমাণ দিতে হবে। ভারতীয় মুসলিম কমিউনিটি, আমি খুব পরিষ্কার বলছি, আপনার এলাকাতে তো 33 জন খুব বোধহয় মারা গেছে লাইনে দাঁড়িয়ে। খুব পরিষ্কার, একজন মারা গেছে। খুব পরিষ্কার একটা বিষয় মানুষের মধ্যে চলে এসছে, এই 36,800 যে অ্যাডজুডিকেশন, এটা মাইনরিটি কমিউনিটির 95%, অর্থাৎ মুসলিম কমিউনিটির মানুষকে যে কোনো হেন তেন প্রকারে ভোট অধিকার কেড়ে নিতে হবে। তাহলে বেনিফিট কি পাওয়া যাবে? মুসলিম কমিউনিটির মানুষ তো বিজেপিকে ভোট দেয় না, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না। তাহলে ভারতীয় জনতা পার্টি ভোট না দেওয়ার একটা 35,000-এর শক্তি, তাদের একটা অ্যাডভান্টেজ নিয়ে তারা ময়দানে নামতে পারবে। কিন্তু আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই কালো কোটটা পরে, অ্যাপ্রনটা পরে সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছিল, এই সওয়াল কিন্তু আজকে এই 36,800 মানুষের ভোটের তালিকা থেকে বাতিল থেকে বাঁচিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা বিচারাধীন করেছে।
আর আমরা বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রাখি। নিশ্চিতভাবে এখনো আমার কাছে যা খবর আছে, দেগঙ্গাতে কম বেশি প্রায় 20,000 কেস আন্ডার অ্যাডজুডিকেশন, যাদের অলরেডি জুডিশিয়াল অফিসাররা তাদের কেস দেখে নিচ্ছে, স্কুটনি সম্পূর্ণ হয়ে গেছে। আর 16,000 মতো আছে। এটাও খুব বেশি বেশি হলে দিন 10 লাগবে, সম্পূর্ণ হবে। এদের ভোটার লিস্টে নামটা উঠতে দিন। যারা এদেরকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, এরা সকলে মিলে তাদের এই কনস্পিরেসি করা লোকগুলোকেই বাদ দিয়ে দেবে। আমি আবার ওই প্রশ্নে যাচ্ছি, ৩৩ জন লোক মারা গেছে, আপনার কেন্দ্র মারা গেছে, তো সেখানে দাঁড়িয়ে এই মানুষদের পাশে বার্তা কি থাকছে আপনার? একদম তো, এরা যে, আমি আবারও আপনাকে বলছি, যে কনস্পিরেসি যারা করছে, যে লড়াইতে নামতে ওরা বাধ্য করেছে, যারা আমাদেরকে ভোট অধিকার কেড়ে নিতে চাইছে, যারা আমাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে, এদের বদলা নিতে হবে। কিন্তু সেই বদলাটা গণতান্ত্রিক উপায়ে হবে। গণতান্ত্রিক ভাবেই এই বদলা নেব আমরা। ভোটের ইভিএম মেশিনে আমরা বদলা নেব। আপনি দেখতে থাকুন না, ভোটের ইভিএম মেশিনে এই 36,800 প্লাস 858 জন ডিলিট কেস, আমরা তাদের ফর্ম 6 ইতিমধ্যেই ভরেছি। আমি জানি না নির্বাচন কমিশন কি করবে। তো কম বেশি প্রায় 38,000 মানুষ যাদেরকে এই কনস্পিরেসিতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারা তাদের যোগ্য জবাব দেবে এবং সেটা গণতান্ত্রিক উপায় হবে। কোনো, আমরা এখানে ভায়োলেন্সের জায়গা নেই, কোনো মানুষের বদলা ওইভাবে নেওয়ার বিষয় নেই। গণতান্ত্রিক উপায়ে এরা যোগ্য জবাব দিয়ে দেবে। কতবার গরিমা মণ্ডপে গেছে পরিমাণ, আমার যদি নাম ভুল না হয়, আইএস, সেখানে তিনি পেয়ে গেলেন 67,000 ভোট। তার সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিং হয়নি বলে ফরওয়ার্ড ব্লকের লোক ওটা হবে। এবারে আপনি আইএসএফ কে কিভাবে যাচ্ছেন? দেখুন, আমরা প্রত্যেকে তো রাজনৈতিক দল আছে, আমাদের ধর্ম আছে, আমাদের কর্ম আছে, কিন্তু তার বাইরেও না একটা আবেগ কাজ করে। ব্যক্তি, কাজ, উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, যে লাস্ট 3 মাসে আপনি জানলে অবাক হবেন, পথশ্রী 4-এ দেগঙ্গাতে 70 কোটি টাকার উন্নয়ন পাঠিয়েছে। 70 কোটি টাকা। আমাদের পাড়া আমাদের সমাধানে 27 কোটি 20 লক্ষ টাকার গ্রামীণ উন্নয়নের কাজ করেছে। আর তারপরেও দীর্ঘ 54 বছর পর দেগঙ্গার মাটির একটা ছেলেকে শাসক দলের পক্ষে দেগঙ্গার মানুষের কণ্ঠ হিসেবে বিধানসভায় পাঠানোর সুযোগ হয়েছে। সুতরাং ওই যে আইএসএফ এর 67 বলছেন বা বিরোধী দলের যা ভোট বলছেন, এসব ধূলিসাৎ হবে। মানুষ ঘরের ছেলের জন্য ভোট করবে। রাজনৈতিক দল যারা অন্য বিরোধী আছে, তাদের সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেগঙ্গার মানুষের কণ্ঠ বিধানসভাতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করতে পারে, সেই হিসাব করেই তারা মানুষ সকলে মুখিয়ে আছে। আগামী 29শে এপ্রিল ঘরের ছেলেকে বিপুল ভোটে জয়যুক্ত আপনার করবে। এলাকার সমস্যা যেরকম শিক্ষার সমস্যা আপনি নিজে নেমেছেন, পাশাপাশি ধরুন ওয়াটার প্রবলেম একটা চিরকালের সমস্যা ছিল, সেটা কতটা দূর করার ব্যাপারে আপনি শিক্ষার কাজ হচ্ছে এখনো। আমার নিজস্ব ম্যানিফেস্টোতেও আমি ইস্তেহারে নিয়ে আসবো যে আমার সমস্ত স্কুলগুলোতে ডিজিটাল ক্লাসরুমগুলো করার আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা আছে। আর জলের বিষয় যেটা আপনি বললেন, পিএইচই কাজ করতে করতে আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে, কাজ বন্ধ করেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এর আগে বাড়ি বন্ধ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ংসম্পূর্ণ, বাংলা কারোর সামনে মাথা ঝোঁকাবে না, বাংলার বাড়ি গ্রামীণে সমস্ত মানুষকে বাড়ি দিয়েছে। রাস্তার টাকা বন্ধ করেছিল, পথশ্রী অভিযান করে রাজ্য সরকারের টাকাতে 20,000 কোটি টাকার রাস্তা দিয়ে বাংলার গ্রামীণ এলাকার মানুষের উন্নয়ন করেছে। পথশ্রী অভিযানের পরে আমার পাড়া আমার সমাধানে 8,200 কোটি টাকা দিয়ে বাংলার প্রতিটা প্রান্তিক গ্রামীণ এলাকাকে উন্নয়নের মোড়কে মুড়ে ফেলেছে। এবার পিএইচই যে কাজটা বন্ধ করেছে, আবার একবার এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর আবার একবার সেন্ট্রাল গভর্নমেন্টের সামনে মাথা না ঝুঁকিয়ে পিএইচির কাজ আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ কমপ্লিট করে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর কাজও করে দেবে। বিশ্বনাথপুরের আপনার যে সেন্টার, সেটা কতটা উন্নয়নের কথা নিয়ে যাওয়ার ব্যাপারে? একদম। বিশ্বনাথপুর যে আমাদের গ্রামীণ হাসপাতাল আছে, যদি আমায় বলেন, আমি প্রথম দাবি রাখবো আমার দিদির কাছে, অভিষেকদার কাছে, যে আমাদের হসপিটালে ইমিডিয়েট আগে একটা মেটারনিটি ওয়ার্ড করা হোক, একটা ডায়ালিসিস ইউনিট করা হোক, আর একটা ট্রমা কেয়ার আইসিইউ এর অ্যাটলিস্ট 4-6টা বেডের একটা আইসিইউ কেয়ার একটা করা হোক। এটা আমার দীর্ঘদিনের আমার প্রত্যাশা।
হসপিটালটাকে অনেক অ্যাডভান্স হসপিটাল করার, তার জন্য যতবার আবদার করতে হয় আর যেভাবে আবদার করতে হয় আমি করার জন্য প্রস্তুত হয়ে আছি। বিশ্বনাথপুর হসপিটালকে, গ্রামীণ হাসপাতালকে আমাদেরকে আরো উন্নততর পরিকাঠামো করার জন্য আমি নিজে বদ্ধপরিকর এবং আমাদের সেই পরিকল্পনা আছে। আমার যে কিছু হোমওয়ার্ক আপনি জানেন, আমার কিছু ছোট ভাইরা এখানে কাজ করে, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের সমাজ দুর্গতের কাছে যা খবর, আপনার 9টা অঞ্চলের মধ্যে 2টো অঞ্চলে কিছুটা হলেও শক্তি কিছুটা দুর্বল। তো এটাকে আপনি কিভাবে ডিভাইড করার চিন্তা করেন? আপনার কাছে যে খবর আছে মানে আমি নাম ধরে বলছি, পাইশেরপুর বা এই অঞ্চল। না, আমি আপনাকে বলছি, আমরা যারা ব্যক্তি আছি আমাদের সব ব্যক্তির ঊর্ধ্বে দল। আমি যদি মনে করি যে আমার এক ডাকে 20,000 মানুষ মিছিলে আসে, তার মানে 20,000 মানুষ আমার পিছনে আছে, আমি মূর্খের স্বর্গে বাস করছি। আমার পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর এই প্রতীকটা সরিয়ে নিলে আমার জামা প্যান্টটাও আমার শরীরে থাকবে কিনা সন্দেহ আছে। আমার জামা প্যান্টটাও আমার শরীরে থাকবে না। সুতরাং আমরা যারা এই অহংকার নিয়ে রয়েছি যে আমিত্ব, মূর্খের স্বর্গে বাস করছি, আমাদের ন্যূনতম কোনো মূল্য নেই। মানুষ যদি তৃণমূল কংগ্রেস দলটা করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করে, জোড়া ফুলের প্রতীকটাকে দেখে করে, এর বাইরে কোনোটাই সত্যি না। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য, জোড়া ফুলের প্রতীক সত্য, বাকি সবটা মিথ্যা। এইবারে একটা অপ্রিয় জায়গায় যান, যে আপনার কাজের মোটামুটি কোন দিকে থাকবে আমি বুঝে নিলাম। বারবার মানে বিভিন্ন কেন্দ্রে আমরা যেরকম, ধরুন আমি উত্তরবঙ্গে, আপনি নিজেও খুব পলিটিক্যালি অ্যাওয়ার, বিভিন্ন লোকের নাম যেরকম শোনা গেছে। আমি যদি বলি স্বপ্না বর্মনের কেন্দ্রে খগেশ সরকার, এরকম নাম কিছু কিছু নাম এসছে, পরে দেখা গেছে, বা অসিত মজুমদার নাম দেখা গেছিল, দেবাংশু। আপনার কেন্দ্র একই অবস্থা, আপনার কাছে নিশ্চয়ই খবর আছে। তো এই জায়গা থেকে সবাইকে নিয়ে একটা করে কিভাবে ভাবনা ভাবছেন, যা বলছি আপনার কাছে আমার ইঙ্গিত পরিষ্কার। না দেখুন, আমি আবারও বলছি, ব্যক্তির কোনো জায়গা নেই, সবার ঊর্ধ্বে দল। দল থাকলে আমরা আছি, দল থাকলে আমরা থাকবো, দল যদি না থাকে আমাদের 2 পয়সার মূল্য নেই। যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দল করে, তারা আগামী দিনে মানুষের সামনে এক্সপোজ হয়ে যাবে, মানুষের সামনে উঠে আসবে, কারোর ক্ষমতা নেই। আর আপনি যেদিকে ইঙ্গিত করছেন, আমরা কেউ কিন্তু হাত শূন্য অবস্থাতে বসে নেই। দিদি, অভিষেকদা আমাদের সকলকেই ভালো ভালো জায়গায় অ্যাকোমোডেট করে রেখেছে। এটাই তো প্রশ্ন। আমরা ভালো ভালো জায়গায় অ্যাকোমোডেট আছি অলরেডি, সুতরাং এইভাবে না, আমি ভাবার তো জায়গা সেটাই নেই। বলছি। আজকে যদি জেলা পরিষদের ক্ষমতা চলে যায়, তো সেই জায়গা থেকে বিদ্রোহ কি দলের মধ্যে হবে, নাকি আপনি কি মনে করছেন? আমার প্রত্যাশা রইল, আপনাদের মাধ্যমেও বলি, আমার প্রত্যাশা রইল শুভ বুদ্ধির উদয় হোক, দলকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মেনে দল করুক। ইনকলাব জিন্দাবাদে এই বাংলার মাটিতে কোনো জায়গা নেই। এখানে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলাকেই সামনে রেখে এগিয়ে যেতে হবে। আর যারা ইনকলাবে যাবে তারা জানে ইনকলাব মহাশূন্যে চলে গেছে বাংলার মাটিতে। দীর্ঘ 54 বছর পরে এই দেগঙ্গার মাটিতে শাসক দলের পক্ষে দেগঙ্গার মানুষের কণ্ঠ হিসাবে যাওয়ার সুযোগ হয়েছে। দিদি সেই সুযোগ করে দিয়েছে, অভিষেকদা সেই সুযোগ করে দিয়েছে। আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন, নিবেদন, যারা বিশেষ করে আমার সিনিয়র মানুষ আছেন, দুহাত ভরে দোয়া আশীর্বাদ করবেন। আর একটা মাস আপনাদের কাছে চেয়ে নেব, একটা মাস দেগঙ্গার মাটির জন্য, দেগঙ্গার দীর্ঘদিনের প্রত্যাশাকে সফল করার উদ্দেশ্যে নিয়ে সময়টা দেন। আমি বদ্ধপরিকর শপথ নিচ্ছি আপনাদের সামনে, 1 মাস দেওয়ার পরে পরের 60 মাস আমি আপনাদেরকে রিটার্ন দেব। এ শপথ আমি আপনাদের সামনে নিলাম, সকলে পাশে থাকবেন। আমি বলেছিলাম প্রতিদ্বন্দ্বী লাস্ট ইলেকশনের রেজাল্ট আমার প্রতিদ্বন্দ্বী, ওটা আমার রেজাল্টটাই হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী। বাকি দেখা যাক, মানুষের দুহাত ভরে আশীর্বাদ আসছে। এতক্ষণ আমরা কথা বলে নিলাম আনিসুর রহমানের সঙ্গে, যিনি সাধারণভাবে বিদেশ বলে মানুষের কাছে পরিচিত। তিনি কি কি চাইছেন, তিনি কি কাজ করতে চাইছেন, মানুষের কাছে কি কি বার্তা রাখবেন, সময় কলকাতার সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বললেন। দর্শকদের সামনে তিনি জানালেন তার লক্ষ্য 69,000 ভোটের মার্জিন টপকে যাওয়া, নতুন নজির গড়া। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে
পুরন্দর চক্রবর্তী, দেগঙ্গা, সময় কলকাতা।